সিনেমার শুরুতে আমরা একটা বিশাল কনসার্টের দৃশ্য দেখতে পাই। চারিদিকে মানুষজন চিৎকার করছে। এই ফেমাস ব্যান্ড গ্রুপের নাম হচ্ছে হান্ট্রেস। এরপর গল্প অনেক বছর আগে চলে যায় আর আমরা দেখতে পাই কিছু দানব পৃথিবীতে এসে মানুষদের উপর আক্রমণ করছে। তারা মানুষদের আত্মা চুরি করে নিজেদের রাজার শক্তি বাড়াচ্ছিল, যার নাম হচ্ছে গুইমার। একদিন কিছু বীর মানুষেরা সামনে এসে এই দানবদের সাথে লড়াই করে মানুষদের রক্ষা করতে শুরু করে। আসলে তাদের কাছে এমন সুন্দর কণ্ঠ ছিল যা অন্ধকারকে দূরে রাখতে পারত। এই দানব হান্টাররা যোদ্ধার থেকেও বেশি কিছু ছিল। তাদের মিউজিক আত্মাকে শান্তি দিত আর সব মানুষকে একত্রিত করত। হান্টাররা এই শক্তি ব্যবহার করে পৃথিবীতে একটা ঢাল তৈরি করে যা পুরো বিশ্বকে রক্ষা করে। প্রত্যেক প্রজন্মেই নতুন 3 জন হান্টারকে বেছে নেওয়া হয় এই চূড়ান্ত দায়িত্ব পালন করার জন্য। তাদের গান দানবদের জন্য এমন এক বাধা সৃষ্টি করে যা এতটাই শক্তিশালী যে তারা পৃথিবীতে প্রবেশ করতে পারে না, যে কারণে দানবরা মানুষদের জগৎ থেকে দূরে থাকে। আমাদের এই সব কিছু সেলিন নামের একটা মহিলা বলছিল। সেলিন এই সময়কার 3টি মেয়েকে নিয়ে একটা হান্টার দল গঠন করে। সে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে শেখায় এবং তাদের মিউজিকই সেই ঢালকে টিকিয়ে রাখে। এই হান্টার দল একটা মিউজিক ব্যান্ড গঠন করে যার নাম হচ্ছে হান্ট্রেস। কোরিয়াতে এমন কোনো মানুষ নেই যারা এই ব্যান্ডের ফ্যান নয়, কারণ এরা এক কথায় অসাধারণ ছিল। টিমের প্রথম মেম্বারের নাম হচ্ছে মীরা। সে দলের লিড ডান্সার। মীরা নিজের সাহসী আচরণের জন্য খুবই ফেমাস ছিল এবং একবার সে মেট গালাতে স্লিপিং ব্যাগ পরে চলে গিয়েছিল। যাই হোক, দ্বিতীয় সদস্য হচ্ছে জয়। সে একজন র্যাপার এবং সং রাইটার। জয় ইউএসএতে বড় হয়েছে। শেষ সদস্য হচ্ছে রুমি, সেই দলের প্রধান গায়িকা, যার আওয়াজ শুনে মানুষের চোখে জল চলে আসে, ঠিক অরিজিৎ সিং এর গানের মতো। তার মা অনেক ছোটবেলায় মারা যায়, যার পর থেকে সেলিন থেকে বড় করে এবং একজন হান্টার হিসেবে তৈরি করে। তাদের শো এর জন্য ভক্তরা খুবই এক্সাইটেড হয়ে অপেক্ষা করছিল। হঠাৎ তাদের ম্যানেজারের খেয়াল হয় হান্টার্সদের প্লেনটা কনসার্টের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে প্লেনের মধ্যে হান্টার্সরা জমিয়ে পার্টি করছিল, কারণ এটা তাদের একটা বড় শো ছিল। তারা এয়ার হোস্টেসদের আরো খাবার আনতে বলে, কিন্তু এরপর লক্ষ্য করে প্লেনের সকল লোকই অদ্ভুত আচরণ করছে। এই সময় ববি তাদের ফোন করে জানতে চায় তারা এখনো কনসার্টে কেন পৌঁছায়নি। সকলে জানলার বাইরে তাকায় আর বুঝতে পারে প্লেনটি ভুল দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হান্টার্সরা বুঝে যায় যে প্লেনের লোকগুলো কোনো মানুষ নয়, দানব। তাদের হাতে থাকা দানবের চিহ্ন দেখে তারা কনফার্ম হয়ে যায় দানবরা নিজেদের আসল রূপে চলে আসে। এদেরকে হারানো হান্টার্সদের জন্য কোনো বড় সমস্যা ছিল না। তারা নিজেদের হাতিয়ার বের করে আর গান গাইতে গাইতে সকলকে শেষ করে দেয়। তবে দুর্ভাগ্যবশত এই লড়াই প্লেনটি ধ্বংস হয়ে যায়। তারা নিজেদের শক্তি ব্যবহার করে প্লেন থেকে লাফ দিয়ে দেয় আর হিরোইক স্টাইলে কনসার্টে এন্ট্রি মারে। তাদের পারফরমেন্স শুরু হতেই সব ফ্যান্সরা খুশিতে পাগল হয়ে যায়। এরপর সিন চলে যায় দানবদের জগতে। এখানে একজন দানব আছে যে হান্টার্সদের কাছে হেরে গিয়েছিল আর সে রাজাকে জানায় হান্টার্সরা আবারও তাদের পরাজিত করেছে। একথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় আর দানবটাকে দুর্বল হওয়ার জন্য মেরে ফেলে। রাজা অন্য দানবদেরও ইউজলেস বলে অপমান করতে থাকে। যদি তারা হান্টার্সদের মেরে না ফেলতে পারে তাহলে শীঘ্রই তাদের মিউজিক সুরক্ষা ঢালকে সোনায় পরিণত করবে, যা তাদের চিরকাল আন্ডারওয়ার্ল্ডেই আটকে দেবে। এই সময় কোথা থেকে এখানে একজন বিশেষ দানব জুনু আসে। সে একটা গান গাইতে শুরু করে যেটা ঠিক এরকম ছিল। একজন শক্তিশালী দানব রাজা যে মানুষদের আত্মা খেত, যার গর্জনে পুরো বিশ্ব কাঁপত, কিন্তু এখন সে কিছু হান্টারের গানের কারণে না খেয়ে থাকে। রাজা জিনুকে বলে সে কি তাকে ঠাট্টা করার দুঃসাহস দেখাচ্ছে। জিনু উত্তর দেয় না, সে তাকে সাহায্য করতে এসেছে। তার কাছে একটা প্ল্যান আছে। সে হান্টারদের উপর এমনভাবে আক্রমণ করবে যার ব্যাপারে তারা কখনো চিন্তাই করেনি। যে জিনিসকে তারা ঢালকে শক্তিশালী করার জন্য ব্যবহার করে তারা সেটাকেই কন্ট্রোল করবে, মানে হান্টারদের ফ্যান্সকে কন্ট্রোল করবে। বাকি সব দানবেরা জিনু আর তার দলের উপরে হাসতে শুরু করে, কারণ দানবদের ব্যান্ডকে কেই বা দেখতে আসবে। এই প্ল্যানটা কাজ করবে না। সঙ্গে সঙ্গে জিনু আর তার দল নিজেদেরকে সুন্দর মানুষে পরিণত করে নেয়, যেটা থেকে সকলেই অবাক হয়ে যায়। এদিকে হান্টার্সরা এই পারফরমেন্সের পর একটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রুমি জানায় এটা সম্ভব নয়, কারণ সে আজ রাতেই তাদের নতুন গানের রিলিজ রেখেছে। সমস্ত ফ্যান্সরা এই গানের জন্য খুবই এক্সাইটেড ছিল। পরের দৃশ্যে যখন তারা প্র্যাকটিস করছিল তখন হঠাৎই অদ্ভুত একটা ঘটনা ঘটে। কিছুক্ষণ গান গাইতে রুমের কণ্ঠ খারাপ হয়ে যায়। লাইভ পারফরমেন্স শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল। ববি ভয়ে হার্ট অ্যাটাক করে ফেলে, কারণ বাইরে 10,000 ফ্যান্স অপেক্ষা করছিল। রুমি ওয়াশরুমে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে তার ড্রেস একটু হালকা করে আর প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার শরীরেও কিছু দানব মারছিল। এই চিহ্নগুলোই হয়তো তার আওয়াজের উপর প্রভাব ফেলেছে। এখানে আমাদের পাস্টের একটা ঘটনা দেখানো হয়। ছোট রুমি সেলিনকে জিজ্ঞেস করে হান্টারদের কি সকলকেই মারতে হয় যাদের মধ্যে দানব মার্ক থাকে? তারা সকলেই কি আসলে দানব? আমরা দেখতে পাই ছোট রুমের মধ্যেও দানব মার্ক ছিল। সেলিন তাকে জানায় এর কারণ হচ্ছে তার বাবা যে একজন দানব ছিল, কিন্তু সে তার নিজের মায়ের মতোই একজন হান্টার। যখন ঢাল সম্পূর্ণ শিল হয়ে যাবে সব দানবরা পৃথিবী থেকে চলে যাবে এবং তার এই দানব মার্কও মিলিয়ে যাবে। এরপর থেকে রুমি নিজের শরীর ঢেকে রাখে যাতে তার বন্ধুরা এই মার্ক সম্পর্কে জানতে না পারে। বর্তমানে আমরা দেখি রুমি খুবই স্যাড ছিল, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে পৃথিবীকে ঠিক করবে যখন তার নিজের আওয়াজই ঠিক নেই। রুমি বাড়ি ফিরে আসলে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই শরীর পরিবর্তে কয়েকদিনের মধ্যে আরেকটা শো করে দেবে। ববি সবকিছু ঠিকই সামলে নেবে। এই সময় ববি তাদের ফোন করে জানায় সে সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না। ফ্যান্সরা তাদের না আসায় খুবই হতাশ হয়েছে। রুমি জানায় তার আওয়াজ এখনো ঠিক হয়নি, যে কারণে মনে হয় না সে এখন কোনো শো করতে পারবে। সবকিছু থেকে মীরা আর জয় সিদ্ধান্ত নেয় তারা কিছু সময়ের জন্য ব্রেক নেবে। এর জন্য তারা এই বছরে আইডল অ্যাওয়ার্ডস মিস করে ফেলতো, তাই রুমি মানতে চায় না, কারণ এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শো ছিল। এই শোতে তারা সারা বছরের জন্য ঢালকে শক্তিশালী করে। যাই হোক, তাদের গোল্ডেন পারফরমেন্স 2 সপ্তাহের মধ্যেই হতো, তাই তারা সিদ্ধান্ত নেয় এই সময়ের মধ্যে রুমির আওয়াজ ঠিক করার চেষ্টা করবে। এরপর যে রুমিকে একটা ডাক্তার হানের কাছে নিয়ে যায় যে বিশেষ ধরনের টনিক তৈরি করতো। রুমির সমস্যার কথা শুনে লোকটি তাকে গলা ব্যথা রিলেটেড একটা টনিক দেয়। এরপর বাড়ি ফেরার সময় তারা রাস্তায় 5 জন সুদর্শন ছেলেকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে তারা ছেলেগুলোর প্রেমে পড়ে যায়। তাদের মধ্যে থেকে একজনের সাথে রুমির ধাক্কা লেগে যায়, কিন্তু ছেলেগুলো তাদের সাহায্য না করে এখান থেকে চলে যায়। ছেলেগুলোর এই রুড আচরণের জন্য মেয়েগুলি খুবই বিরক্ত হয়। এরপর হঠাৎ তারা পাশের বাজার থেকে কিছু গানের
আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে এই ছেলেগুলো রাস্তার মাঝে পারফর্ম করছে। আসলে এদেরও একটা মিউজিক ব্যান্ড ছিল। ছেলেগুলোর ভয়েস এত সুন্দর ছিল যে তারা সহজেই আশেপাশের লোকগুলোকে নিজেদের ফ্যান্স করে নেয়। পারফরমেন্সের মধ্যে মেয়েগুলো লক্ষ্য করে এরা সকলেই হচ্ছে দানব। এটা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। তবে দানব যত ভালোই দেখতে হোক না কেন, তারা তো মানুষের ক্ষতিই করে। তাই মীরা এদের মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু রুমি তাকে থামিয়ে দেয়, কারণ এখানে আশেপাশে অনেক লোক ছিল। তারা কিছু করলে দানবগুলো রেগে গিয়ে মানুষদের ক্ষতি করতে পারে। এই ছেলেগুলো সবাইকে জানায় তাদের ব্যান্ডের নাম হচ্ছে সাজা বয়েজ, আর সকলকে আজ রাতে তাদের পারফরমেন্সে আসার জন্য আমন্ত্রণ করে। এরপর রাত হতেই হান্টার্সরা রেডি হয়ে শিকারের জন্য বের হয়। তাদের প্ল্যান ছিল বয় ব্যান্ডের পারফরমেন্স শেষ হলেই তারা তাদের উপর আক্রমণ করে দেবে, কিন্তু পারফরমেন্স চলাকালীন জুনো হান্টার্সদের দেখে ফেলে আর পাল্টা প্ল্যান করে লোকেদের বলে তাদের মাঝে আরো কিছু বিশেষ অতিথি আছে, আর স্পটলাইট হান্টার্সদের দিকে ঘুরিয়ে দেয়, যে কারণে তারা স্টেজে পারফর্ম করতে বাধ্য হয়। দানবগুলো তাদের এখানে আটকে দিয়ে বাথরুম দিয়ে পালানোর চেষ্টা করে। তখন হান্টার্সরাও তাদের পিছু করে, কিন্তু এরপর দেখতে পাই আসলে এটা দানবগুলোর একটা ফাঁদ ছিল। পানির মধ্যে থেকে অসংখ্য দানব বের হতে থাকে আর তারা হান্টার্সদের উপর আক্রমণ করে দেয়। রুমি যেমন তেমন করে এদের লিডার জুনুকে ধরার চেষ্টা করে। লড়াইয়ের মধ্যে তার জামা ছিঁড়ে যায়। তখন জুনু এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে রুমিও তাদের মধ্যেই একজন। রুমের বাকি সাথীরাও তার দানব মাঠ প্রায় দেখেই ফেলছিল। সঙ্গে সঙ্গে জুনু তার হাতে কাপড় বেঁধে দেয় যাতে কেউ এটা দেখতে না পায়, আর রুমি নিজের বন্ধুদের সাহায্য করতে পারে। অন্যদিকে দানব রাজা জুনুর কাছে খুবই খুশি হচ্ছিল, কারণ সে ধীরে ধীরে ঢালকে দুর্বল করে মানব জগতে প্রবেশের রাস্তা তৈরি করছিল। অনেক অপেক্ষার পর সে আবার ইউটিউবে ফুড রিভিউ করতে পারবে। এদিকে হান্টার্সরা ঢালকে দুর্বল হতে দেখে খুবই ভয় পেয়ে যায়। ধীরে ধীরে দানবরা আবার মানব জগতে প্রবেশ করতে শুরু করে। ববি তাদের জানায় কিভাবে সাজা বয়স ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। রুমি বিশ্বাস করে তারা ঠিকই সাজা বয়সকে হারাতে পারবে যদি আইডল অ্যাওয়ার্ডস স্টেট ফেয়ারে পারফর্ম করে। সে জয়ীকে নতুন একটা গান লিখতে বলে, একটা ডিস্ট্র্যাক্ট যা সাজা বয়সকে এক্সপোজ করে দেবে, আর এই দানবদের তাদের জায়গা আন্ডারওয়ার্ল্ডে পাঠাবে। রুমি কণ্ঠ ঠিক করার জন্য ডক্টর হানের থেকে পাওয়া টনিকটা খাওয়ার কথা ভাবে। এরপর সে এটা জানতে পেরে খুবই অবাক হয়ে যায় যে এটা আসলে আঙুরের রস ছিল। পরের দৃশ্যে রুমি তার বারান্দায় একটা অদ্ভুত টুপি পরা পাখি দেখতে পায়। এরপর তার কাছে একটা দানব বিড়াল আসে। রুমি সঙ্গে সঙ্গে নিজের হাতিয়ার বের করে নেয়, কিন্তু পরে বুঝতে পারে বিড়ালটা তার ক্ষতি করতে চায় না। বিড়ালটা রুমিকে জুনুর পাঠানো একটা চিঠি দেয়, যার মধ্যে জুনু রুমিকে তার সাথে দেখা করতে বলে। এরপর রুমি জুনুর সাথে দেখা করতে যায়, কিন্তু কথা বলার জন্য নয়, তাকে মারার জন্য। জুনু রুমিকে শান্ত হতে বলে আর জানায় সে তার দানব মার্কের ব্যাপারে কথা বলতে এসেছে। সে তার ক্ষতি করতে চায় না। যদি চাইতো তাহলে সে তার বন্ধুদের আগেই বলে দিত যে সে একটা দানব। আসলে একটা মেয়ের দানব হওয়াটা জুনুকে খুবই অবাক করছিল। এর সাথে রুমি একজন হান্টারও। জুনু রুমির কাছে জানতে চায় সে দানব হয়েও কিভাবে মানব জগতে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। রুমি অস্বীকার করে বলে সে দানব নয়। জুনু প্রশ্ন করে তাহলে তার দেহে সেই দানব মার্কগুলো কিভাবে এসেছে। জুনু বলে সে জানে তার দেহে দানব মার্ক থাকার জন্য সে কেমন অনুভব করে, কিন্তু রুমি জোর দিয়ে বলে জুনু নিজে একটা দানব আর দানবরা কিছুই অনুভব করে না। জুনু বলে দানবরাও লজ্জা দুঃখ অনুভব করে, যেটার সাহায্যে দানব রাজা তাদের কন্ট্রোল করে। জুনু বুঝতে পারে রুমি সাধারণ নয়, খুবই স্পেশাল, ভাগ্যবান, যার কারণে সে দানব রাজার আওয়াজ শুনতে পায় না। জুনু আরও বলে সে কখনোই ভুলবে না যখন প্রথমবার দানব রাজার আওয়াজ শুনেছিল। এটা প্রায় 400 বছর আগেকার কথা। তখন তারও একটা পরিবার ছিল, কিন্তু সে খুবই গরিব ছিল, এই জন্য দুঃখী ছিল। তার কাছে একটা পুরনো ইনস্ট্রুমেন্ট ছিল যা দিয়ে সে রাস্তায় মিউজিক বাজাতো, কিন্তু এতে তেমন একটা লাভ হয়নি। যখন সে হতাশ ছিল তখনই সে প্রথমবার দানব রাজার আওয়াজ শুনতে পায়। রাজা তাকে বলেছিল সে তার পরিবারের জন্য যথেষ্ট নয়, তো রাজার সাহায্যে সে যথেষ্ট হতে পারে। এরপর রাতারাতি তার ভাগ্য বদলে যায়। সবাই তার আওয়াজের প্রশংসা করতে শুরু করে, এমনকি রাজ্যের রাজাও খুবই মুগ্ধ হয়। তার পরিবার রাজপ্রাসাদের পাশে বসবাস করতে শুরু করে, যেখানে তারা পেট ভরে খাবার খেত, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতো। তাদের জীবন সুখেই কাটছিল। কিন্তু একদিন সে লক্ষ্য করে তার শরীরে দানব পাট ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে এটা তাকে পুরোপুরি গ্রাস করে নেয়। এরপর সে দানবদের জগতে বন্দী হয়ে যায়, দানব রাজার জেলখানায় অনন্ত সময়ের জন্য। সে তার পরিবার সবকিছু হারিয়ে ফেলে। তাকে ছাড়া তার পরিবারের অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যায়। সেই দিন থেকে সে নিজের ব্যর্থতার স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে, যা থেকে সে কখনোই পালাতে পারে না। জুনু রুমিকে বলে সেও একটা দানব আর তাকে এটা মেনে নিতেই হবে, কিন্তু রুমি এটা মানতে চায় না। জুনু বুঝতে পারে রুমি এখনো তার আসল পরিচয় স্বীকার করতে প্রস্তুত নয়, কারণ সেও একসময় এই একই অবস্থায় ছিল। যখন রুমি নিজের আসল পরিচয় স্বীকার করে নেবে তখন জুনু তাকে আবার দেখা করতে বলে। পরের দিন রাতে হান্টার্স ব্যান্ড অবশেষে একটা গান পায় যেটা তারা আইডলে গাইবে, আর এটার নাম রাখে টেক ডাউন। এরপর হান্টার্সরা ফ্যান্সদের অটোগ্রাফ দেওয়ার জন্য একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে আসে। তখন সাজা বয়েজরাও এখানে চলে আসে, যে কারণে তাদের মুভমেন্ট খারাপ হয়ে যায়, কারণ তাদের উপস্থিতি ফ্যান্সদের দুই ভাগে ভাগ করে দেয়। রুমি প্রস্তাব দেয় তাদের সাজা বয়েজদের সাথে একই টেবিলে বসতে হবে, কারণ তাদের সব ফ্যান্সকেই দরকার। জুনু সুযোগ পেয়ে রুমির সাথে কথা বলতে চায়, কিন্তু রুমি বলে সে এমন কারোর সাথে কথা বলবে না যে দানব রাজাকে সাহায্য করে। জুনু বলে সে নিজেকে সাহায্য করছে। যদি সে দানব রাজাকে সাহায্য করে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার স্মৃতিগুলো মুছে ফেলা হবে এবং তার মাথায় থাকা আওয়াজগুলো চলে যাবে। পরের দৃশ্যে রুমি যখন গান প্র্যাকটিস করছিল তখন জুনুর পাঠানো সেই দানব বিড়ালটা আবার তার কাছে একটা চিঠি নিয়ে আসে। জুনু আবার তার সাথে দেখা করতে চাইছিল। এই সময় মীরা দরজায় কড়া নাড়ে। রুমি বিড়ালটিকে লুকিয়ে পড়তে বলে। এরপর মীরা লক্ষ্য করে রুমি তাদের গানের লিরিক্সে পরিবর্তন করছে। রুমি বলে গানের লিরিক্সগুলো খুবই হেটফুল, এটা দিয়ে দানব রাজাকে হারানো যাবে না। মীরা মনে করে গানটি এমনই হওয়া উচিত, কারণ তারা দানবদের ঘৃণা করে। মীরা অনুভব করে যে রুমির মধ্যে দানবদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। এমনকি সে এটাও লক্ষ্য করেছিল কিভাবে রুমি জুনুর সাথে কথা বলছিল, যাকে তাদের ঘৃণা করা উচিত, কারণ সে একটা দানব। মীরা ভাবে রুমি তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। রুমি এটা অস্বীকার করে। ভুল বোঝার জন্য মীরা রুমিকে সরি বলে আর জানায় হয়তো সেই ব্যাপারে একটু বেশি চিন্তা করছে। অন্যদিকে জুনু আর তার দল গানের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের ফ্যান্সদের আত্মা শুষে নিয়ে দানব রাজাকে খাওয়াচ্ছিল, যা তাকে
তাকে আরো শক্তিশালী করছিল। এবার রুমি নিচে জিনুকে দেখা করার জন্য একটা চিঠি পাঠায়। রুমি জিনুকে বলে তার মুক্তির আরেকটা পথ আছে। দানব রাজাকে আত্মা খাওয়ানোর পরিবর্তে সে তাকে আইডল অ্যাওয়ার্ডস জিততে সাহায্য করলে হতে পারে যে তারপর ঢাল সিল হয়ে যাবে আর সেও মুক্ত হয়ে যাবে, কারণ এরপর দানব রাজার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জুনু এর জন্য রাজি হয়ে যায় আর নিজের ব্যান্ডকে আইডল অ্যাওয়ার্ডস পারফরমেন্স থেকে তুলে নেয়। এখানে আমরা লক্ষ্য করি দুজনের মধ্যে একে অপরের প্রতি ফিলিংস তৈরি হয়েছে। পরের দৃশ্যে প্র্যাকটিস করার সময় রুমি বাকিদের বলে সেই গানটা গাইতে চায় না, কারণ এটা দানবদের প্রতি খুবই হেটফুল। একথা শুনে মীরা খুবই রেগে যায়, কারণ এবার রুমি তাদের উদ্দেশ্যের বিরুদ্ধে চলে যাচ্ছিল। এই জন্য মীরা রুমিকে প্রশ্ন করে সে কি তাদের থেকে কিছু লুকাচ্ছে। এই সময় ঢাল দুর্বল হওয়ার জন্য তাদের সামনে কিছু দানব চলে আসে। তারা যেমন তেমন করে দানবগুলোকে হারিয়ে দেয়, কিন্তু রুমের আওয়াজ ছাড়া আগে সমস্যা আরো বড় হতে চলেছে। এভাবে আইডল অ্যাওয়ার্ডস এর দিন চলে আসে। এতে সকলেই ভালোভাবে পারফর্ম করে। যখন রুমি শেষ লাইন গাইছিল তখনই জয় আর মীরা দেখে কিছু দানব ববিকে তুলে নিয়ে যাচ্ছে। তারা ছুটে ববিকে বাঁচাতে যায়, কিন্তু আসলে এটা দানবদের একটা ফন্দি ছিল। তারা হান্টার্সের দুইজন মেম্বারকে স্টেজ থেকে সরিয়ে দেয়। এরপর দুটো দানব মীরা আর জয়ের ছদ্মবেশ নিয়ে স্টেজে চলে আসে আর রুমিকে সবার সামনে এক্সপোজ করে দেয়। মীরা আর জয় রুমির শরীরে দানব মার্ক দেখে খুবই ভয় পেয়ে যায়। রুমি তাদের বোঝানোর চেষ্টা করে সে সবকিছু ঠিক করতে চায়, কিন্তু দুজনে তার দিকে হাতিয়ার তুলে ধরে, কারণ তারা এই রুমিকে চেনে না। তাদের সামনে এখন শুধু রয়েছে একটা দানব। এটা দেখে রুমি ভেঙে পড়ে আর কান্না করতে করতে এখান থেকে পালিয়ে যায়। এরপর সে জুনুকে খুঁজে পায় আর জানতে পারে জুনু তাকে এক্সপোজ করার পিছনে যুক্ত ছিল। জুনু রুমিকে বলেন সে নিজের সম্পর্কে তাকে সবকিছু মিথ্যা বলেছিল, কারণ সে তার ভরসা জিততে চাইছিল। আসলে সে নিজেই ভালো জীবনের জন্য দানব রাজের সাথে ডিল করে আর নিজের পরিবারকে ছেড়ে দেয়, যাতে নিজের দুঃখ ভরা জীবন থেকে বেরিয়ে আসতে পারে। হঠাৎ দানব রাজা নিজের শক্তির সাহায্যে মীরা আর জয়ের ব্রেনে ঢুকে পড়ে আর তাদের মধ্যে একে অপরের প্রতি ঘৃণার জন্ম দেয়। ধীরে ধীরে সে সব সাজা বয়সের ফ্যান্সদেরও কন্ট্রোল করে নেয় আর ম্যানিপুলেট করতে শুরু করে। সাজা বয়সের পারফরমেন্স শুরু হলে দানব রাজা আরো শক্তিশালী হয়ে যায় আর এই দুনিয়ায় চলে আসে। ধীরে ধীরে সে সকলের আত্মা শুষে নিতে শুরু করে। এরপর হঠাৎ এখানে রুমি চলে আসে আর সে নিজের গান গাইতে থাকে। রুমির আওয়াজ শুনে মীরা আর জয়ী ঠিক হয়ে যায়। তার গলা এতই মধুর ছিল যে ধীরে 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 সকলেই দানব রাজার কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়। সাথে সবার আত্মাও ফিরে চলে আসে। নিজের প্ল্যান ভঙ্গ হয়ে যেতে দেখে দানব রাজা খুবই রেগে যায় আর রুমির উপর আক্রমণ করে দেয়, কিন্তু জুন সামনে এসে নিজেকে স্যাক্রিফাইস করে রুমিকে বাঁচিয়ে নেয় আর শেষ বিদায় সবকিছুর জন্য সে রুমিকে সরি বলে। রুমির সাথে তার সব ফ্যান্সরাও একসাথে গান গাইতে শুরু করে, যেটা হান্টার্সদের শক্তি অনেক বাড়িয়ে দেয়। এভাবে সবশেষে তারা দানব রাজাকে হারিয়ে ফেলে আর সবকিছু আবার ঠিক হয়ে যায়। তো এইভাবে একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।